সজ্জার রাতে ঘরের সব লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি গা ভর্তি গয়না ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন তাহলে ঠিক এই ঘরের মতো আপনার জীবনটাকে তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি হলেন আমার স্বামী। ও না, তিনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না। কিন্তু তাই বলে কি আমি ওনাকে স্বামী হিসেবে মানবো না? না, এমনটা আমি করতে পারবো না। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। জিয়ন জাংকুক আমার জীবনের সবথেকে বিরক্তিকর নাম। আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি এই মানুষটাকে আমাকে বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বের হয়েছেন এখনো আসেননি। অন্যমনস্ক হয়ে কাঁচে চুড়িগুলো খুলছিলাম, তাই জন্য হাত ফসকে নিচে পড়ে পুরো তছনছ হয়ে গেল চুড়িগুলো দিকে তাকিয়ে ভাবছি ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার, মিস তেইহুং। আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়না দিকে তাকিয়ে দেখলাম উনি আমার পেছনেই দাঁড়িয়ে আছেন, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার ওপর এভাবে চোটপাট করে কোনো লাভ হবে না। বিয়েটা যখন হয়ে গেছে তাহলে অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন। আমার হাতে যে কটা চুড়ি ছিল সেগুলো সব ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি ব্যথা সহ্য করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না, আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না, মিস তেইহুং। তাই জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিনও মানবো না। খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব, তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুকটুক করে রক্ত পড়ছে। যখন বিয়েটা হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের বেডে শুয়ে পড়লেন। আমি এখনো স্থির হয়ে ওই একই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এইসব ন্যাকামি না করলে চলে না আপনার? রাত বিরেতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়েছেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে সাথে হাতটাও ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সেই জায়গাতেই শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি আমার শত্রুরও যেন এভাবে ফুলসজ্জার রাত না হয়। সবাই এই রাতটা নিয়ে কত স্বপ্ন দেখে, সেখানে আমার কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়েটা দিয়ে দিতে? একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। সে যাই হোক, যা করেছে হয়তো আমার ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিচ্ছুই করেন না। এই কথাটা সত্যি নাকি মিথ্যা সে তো সময়ই বলে দেবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটায় ভালো করে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গোছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতে কাটা জায়গাটায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়লো। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনই শুয়ে পড়েছিলাম, তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ উনি। আর উনি ছাড়া কেই বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ছিল ভেতর থেকেই, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমাকে সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। শাশুড়ি মা